परम पूज्यपाद श्री श्री बरदार श्री चरणे আমার প্রণাম। ब्रह्म मार्ग प्रदर्शकम प्रेम भक्ति विनायकम शांति स्वस्ति विधायकम आचार्यं प्रवरं नमामि। উপস্থিত ঠাকুরের কর্মীগণ, দাদা মায়েদেরকে আমার আন্তরিক প্রণাম ও জয় গুরু। আজকে আপনাদের এখানে আমি দ্বিতীয়বার সুযোগ পেলাম, আর খুব আনন্দ লাগছে যে আপনারা আমাকে আবার একটি সুযোগ দিলেন। এর আগের বার আমি নিজের অনুভূতির কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তো সেইখানে আমি আমার প্রথম সাক্ষাৎকার বা দ্বিতীয় সাক্ষাৎকার বলা যেতে পারে পরম পূজ্যপাদ বাবাইদার সাথে 2010 সালে কি করে হয় সেটি বিষয়ে আমি আপনাদেরকে বলে থাকি। সে বিষয়ে আরেকটু বলবো। একটা জিনিস আমি সেই সময় বলতে ভুলে গেছিলাম, আমার সেটি মনে পড়লো যে যখন 2010 সালে ইষ্ট পরিবার আচার্যদেব দাদা, শ্রদ্ধেয় বাবাইদা, পরম পূজ্যপাদ বাবাইদা, তারপর সিপাহীদা, বিঙ্কিদা এবং ছোট্ট অবিন্দা সকলে যখন সেই দিল্লি মন্দিরে ওনারা এসেছিলেন, তখন সম্ভবত ফেব্রুয়ারি মাস। তো সন্ধ্যাবেলায় বাবাইদা মানুষের কাছে বসবে এবং সবার নিবেদন শুনবে, এরকম কথা হয়। মানুষের এত ভিড় জমে সেখানে চলে আসে যে ভিড়টাকে কন্ট্রোল করার জন্য আমরা কিন্তু একজন আরেকজনের হাত ধরে কর্মীগণ তখন ভিড়টাকে কন্ট্রোল করি। আর যখন আমি নিবেদন করার সুযোগ পাই তখন আমি ওনাকে প্রশ্ন করেছিলাম সেই ঋত্বিক দেবতার মাধ্যমে যে আমার ধ্যান হয় না। সেই সময় বাবাইদা সেই ঋত্বিক দার দিকে তাকিয়ে আমাকে বললেন, ওকে ও যেটা ভাবে সেটা করে না, এইভাবে আঙুল দেখিয়ে আমাকে বললো। তো এই কথাটা আমার মনে তখন সেই একটু আমি চিন্তা করলাম যে হ্যাঁ, এটি তো বাস্তব কথা। কিন্তু তার সাথে সাথে আমি আবার ওনাকে প্রশ্ন করে ফেললাম যে উনি উনি কিন্তু আমি কিন্তু ওনাকে প্রশ্ন করলাম যে এতগুলি কাজ কি করে করব। উনি আমাকে বললেন একটি একটি করে করো। এই কথাটি আগের বার আমি বলতে আপনাদের ভুলে গেছিলাম যে একটি একটি করে করো। আর তারপরে উনি কিন্তু একটি উদাহরণ দিলেন যে রামকৃষ্ণ ঠাকুরের একসময় পায়খানা চেপেছিল, অনেক লোক ছিল সেখানে, তখন কিন্তু উনি যাননি, হৃদয়কে বলল যে এখন না, পরবর্তীতে কিন্তু সেই ব্যক্তি আর থাকলো না। তো এই উদাহরণটি দিয়ে আমি কিন্তু আমার জীবনে কিন্তু এই জিনিসটি আমি বাস্তবায়িত করার চেষ্টা করেছি। পরবর্তীতে সেখানে আমি যখন কেন্দ্র মন্দিরে ছিলাম, নয়ডা সৎসঙ্গ কেন্দ্রতে 2010 সালে, সেখানে আমি আমার MCA কমপ্লিট করি। ইগনু থেকে আমার যে ব্যাক পেপারগুলো ছিল সেগুলো সব ক্লিয়ার করি। পরবর্তীতে আমি ইন্টারভিউ ক্লিয়ার করে আরেকটি চাকরি পাই। আর তারপরে সেখানে কিন্তু আমার সেখানে যে জায়গায় চাকরি পাই সেখানে আমি 4 বছর চাকরি করেছিলাম, খুব ভালো চাকরি ছিল সেটাই। আর পরবর্তীতে ওনার যে দেওয়া ওই বিধান যে একটি একটি করে করো, সেই করেই কিন্তু আমি ঠাকুরের ওয়েবসাইট বানানো শুরু করি 2012 সালে। একটি ওয়েবসাইট বানাই, খুব একটা সুন্দর হয়নি। পরবর্তীতে সেই ওয়েবসাইটটাকে বন্ধ করে আরেকটু ভালো ওয়েবসাইট বানাই। এই করতে করতে আজকে কিন্তু আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র.com সেই ওয়েবসাইটটি বানাই। সেখানে ঠাকুরের বই বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করার আমি চেষ্টা করছি। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড, সেটিকে আমি 6টি ভাষায় ট্রান্সলেট করেছি, বাংলা আর তার সাথে আরো 6টি ভাষা। তো এইভাবে কিন্তু আমি এগিয়ে চলেছি। আর এখন আমি কিন্তু একটি মোবাইল অ্যাপ বানানোর কথা ভাবছি। যদিও আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি কিন্তু ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতাম না। ঠাকুরের ওয়েবসাইট বানাতে বানাতেই কিন্তু আমার মধ্যে সেই গুণটি আসে। আর এখন আমি আজ কখনো ভাবিনি যে আমি একটি মোবাইল অ্যাপ বানাবো, কিন্তু সেই সুযোগ আমি আজকে পাই আর সেটি আমি বানাচ্ছি। আর একটি সময় আমাকে একজন বলেছিলেন যে আমি একটি দাদাকে বলেছিলাম যে ঠাকুরের জীবনী আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরতে পারছি না। উনি আমাকে বলেছিলেন যে তুমি পারলে একটি বই লিখো। আমি সেই কথাটিকে সিরিয়াসলি নিইনি, আমি কখনো ভাবিনি। কিন্তু আজকে কিন্তু আমি সেই বই লেখা শুরু করেছি এবং সম্ভবত সেটি কয়েকটি মাসের মধ্যে আমি শেষ করব। তো এইভাবে কিন্তু আমি এগিয়ে চলেছি। আর এই যে পরম পূজ্যপাদ বাবাইদা ওই কথাটি বললেন যে একটি একটি করে করো, এর পিছনে কি রহস্য আছে আর এটার সাথে ধ্যানের কি সম্পর্ক, সেই বিষয়ে একটু আপনাদেরকে জানাই। এটা এভাবে ভাবেন যে
আমরা যখন সেই কাজগুলো করি না, আমাদের যে করণীয় কাজ, একটি একটি কাজ জমতে থাকে, আমরা যখন ধ্যানে বসি, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে সেগুলো কিন্তু টক্কর মারে, আর সেই জন্য আমাদের ধ্যান হয় না। হয়তো আমরা বিবেচনা করে দেখলে পিছনের কারণ এটাই বেরোবে, আর এর পিছনে আছে মোটর সেন্সরি কোঅর্ডিনেশনের অভাব। অর্থাৎ আমাদের একটি মোটর নার্ভস আর সেন্সরি নার্ভস আছে, ওটার কোঅর্ডিনেশন দরকার, সামঞ্জস্য দরকার। কিছু কিছু মানুষ খুব চিন্তা করে, অনেক ভালো ভালো চিন্তা করে, কিন্তু কাজে বাস্তবায়িত করে না। আবার কিছু মানুষ আছে যে চিন্তা না করেই কাজ করে ফেলে, ভাবে না যে তার কি রিয়াকশন হবে, তারপরে হয়তো পস্তাতে হচ্ছে। তো এটিকেই বলে মোটর সেন্সরি নার্ভের কোঅর্ডিনেশন না থাকা। ধ্যান করলে, ধ্যানের মাধ্যমে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ হয়ে চললে, ইষ্ট কাজের মাধ্যম দিয়ে এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশন আসে। যাদের মোটর নার্ভ সতেজ, তারা কিন্তু কাজ করতে খুব অ্যাক্টিভ, কিন্তু চিন্তা ভাবনা করে না। আবার যাদের সেন্সরি নার্ভ অ্যাক্টিভ, তারা হয়তো খুব সুন্দর চিন্তা ভাবনা করে, কিন্তু সেটাকে বাস্তবায়িত করে না। আর যখন আমরা ইষ্টপথে এগিয়ে চলি, ধ্যান করি, নাম ধ্যান যাজন সমস্ত কিছু ইষ্টপরায়ণ হয়ে চলি, তখন কিন্তু আস্তে আস্তে এই মোটর সেন্সরি কোঅর্ডিনেশন আসে। আর তখন কিন্তু আমরা একটা একটা করে যদি আমরা সংকল্প নিই, তাহলে কিন্তু আমরা বড় বড় কাজও কিন্তু বাস্তবায়িত করে ফেলতে পারি। তো এইভাবে কিন্তু আমি সেই শিক্ষাটিকে আমার জীবনে, সেটাকে কিন্তু ধারণ করে নিয়ে চলেছি। এখন আমার জীবনের কিছু সেই কেন্দ্রতে থাকার ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সেই কেন্দ্রতে থাকাকালীন একটি ছেলে, সে নামটি হচ্ছে সম্ভবত সচ্চিদানন্দ। তো উনি কেন্দ্রতে আসতেন, উনি স্বস্তিনী ব্রতধারী ছিলেন। তো আমার সাথে খুব ভালো পরিচয় ছিল, আমাকে খুব শ্রদ্ধা করতো। তো একদিন উনি এসে হঠাৎ বলে যে যে সন্ধ্যাবেলায় সেই, যে দাদা আমি কি এই কেন্দ্র মন্দিরে থাকতে পারবো? সেখানে কিন্তু মানুষ থাকার সুবিধা তেমন ছিল না, হয়তো একজন কেউ থাকলে থাকতে পারতো, কিন্তু সেইভাবে সেই ছোট্ট কেন্দ্র মন্দির, সেখানে থাকার কোনো ব্যবস্থা ছিল না। তো আমি সেখানে সেখানে আমাদের যে কর্মী প্রভাকর দা, ওনাকে জিজ্ঞাসা করলাম। উনি বলল যে কেন্দ্রতে কিন্তু অনেক অর্ঘ্য রাখা আছে, তো এইভাবে কাউকে থাকতে দেওয়া কি ঠিক হবে? তো আমরা সেখানে সিদ্ধান্ত নিলাম যে ওনাকে সেই বারান্দা, সেই দোতলায় কেন্দ্র মন্দির, সেখানে বারান্দায় ক্ষমা করবেন 3 তলায় ছিল সেটা, মানে সেটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। তো সেখানে কিন্তু বারান্দায় অনেকটি জায়গা আছে, সেটিকে একটি ঘরও বলা যেতে পারে। সেখানে ঠাকুরের অনেক কিছু, মানে এই ফাইল বা বই বা অর্ঘ্য প্রশস্তি এগুলো রাখা থাকতো। তো ওনাকে কিন্তু সেখানে আমরা থাকতে দিলাম। আর তার পরের দিনকে আমাদের প্রার্থনা ধ্যান সব হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে উনি চুপচাপ বসে আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে দাদা আপনার কি কিছু টাকা পয়সা দরকার আছে কি আপনার কাছে? উনি বলল যে দাদা টাকা পয়সার সমস্যা নয়। তো আমি কিছু বললাম না ওনাকে, আমি অফিস চলে গেলাম। পরবর্তীতে বিকালবেলা আমি অফিস থেকে ফিরে আসে দেখি যে উনি আছেন, তো ওনার সাথে দেখা করি, ওনার সাথে কথা বলি আবার। তো ওনাকে বললাম যে দাদা চলেন, আপনার যে বন্ধু আছে যে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওনার সাথে গিয়ে একটু দেখা করি। তো আমি গেলাম সেই সচ্চিদানন্দ দার সাথে। তো সেই বন্ধুর সাথে আমি দেখা করলাম। তো আমি সেই সচ্চিদানন্দ দাদাকে বললাম যে আপনি একটু বাইরে থাকেন। তো আমি সেই ওনার বন্ধুর সাথে কথা বলা শুরু করলাম। আমি বললাম যে বিছনায়, ওনার বিছনা ছিল, বিছনায় বসতে দিল। আমি বললাম বিছনায় না, মাটিতে বসি দুজনই। তো মাটিতে বসে কথা বলা শুরু করলাম। আমি ঠাকুরের একটু যাজন করলাম ওনাকে। আমি ঠাকুরের বিষয়ে বললাম যে ঠাকুর কি করে যে উনি কিন্তু সেই ধরাধামে আবার এসেছেন, যে পুরুষোত্তম কিভাবে আসেন, ওনার লীলা, এইসব কথা আমি অল্প, খুব সংক্ষেপে কিন্তু আমি ওনার কাছে তুলে ধরলাম। পরবর্তীতে আমি একটি কথা বললাম ওনাকে, দেখো আমরা কিন্তু আমাদের শত্রুকেও কিন্তু কখনো এইভাবে বাড়ি থেকে সন্ধ্যাবেলায় বেরিয়ে যেতে বলি না। আর ও তো তোমার বন্ধু, ওকে যে তুমি এইভাবে সন্ধ্যাবেলায় বেরিয়ে যেতে বললা,
ও কিন্তু সেই আমাদের মন্দিরে এসে খুব চিন্তিত ছিল, বলছিল যে আমার থাকার জায়গা নেই, তো আমরা ওকে মন্দিরে থাকতে দিলাম। পরবর্তীতে আমি ওনাকে বললাম যে দেখো, উনি কিন্তু একটি সস্তনী ব্রতধারী, আর যদি একজন সস্তনী ব্রতধারী যদি কোনো সংকল্প নেয়, তাহলে কিন্তু তোমার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য তুমি কিন্তু ভেবে শুনে চলবা। আমি বেশি কিছু কথা বলিনি, আর ওনার কাছ থেকে এটি জানতেও চেষ্টা করলাম না যে কিসের জন্য ওদের মধ্যে সেই ঝগড়া হয়েছে। তো এটি বলে আমি চলে এলাম। সেই সচ্চিদানন্দ দাদা সেই বন্ধুর সাথে থেকে গেলেন। তো পরবর্তীতে পরের দিনকে আমি যখন অফিস থেকে ফিরে এলাম, আমি দেখলাম যে সেই দাদা এলো আমার কাছে। তো উনি এসে আমাকে বলছেন যে দাদা, আপনি আপনি কি বললেন আমার বন্ধুকে, সুজয় দা, যে উনি কিন্তু আমার সাথে খুব ভালো ব্যবহার করছে আমাকে, মানে আপনি কিভাবে ওনাকে কি বললেন? তো আমি বললাম যে আমি বেশি কিছু বলিনি, যতটুকু বলার দরকার ততটুকুই বলেছি। তো এইভাবে বিভিন্ন মানুষরা সেই কেন্দ্রতে আসতেন, অনেকের সমস্যা শুনতাম। তো অনেকের কথা শুনতাম। এই এই অভ্যাসটি এখনো আমার আছে, যে মানুষের কিছু করতে পারি বা না পারি, মানুষের দুঃখ কষ্টের কিছু কথা শুনলে কিন্তু তাদের মন কিন্তু হালকা হয়। তো এই প্রসঙ্গে কিন্তু একটি ছোট্ট ঠাকুরের কথা বলা দরকার, যে একটি মা ঠাকুরের কাছে এসেছিলেন। মাটি কিন্তু ওনার সন্তানকে হারিয়ে ফেলেছিলেন। মাটি কেঁদে কেঁদে ঠাকুরকে বলছে যে ঠাকুর, আমার কিন্তু সন্তান আমি হারিয়ে ফেলেছি। সবাই আমাকে বলছে যে ভুলে যাও সন্তানকে, ভুলে যাও, কিন্তু কি করে ভুলবো? ঠাকুর তখন সেই মাটিকে বললেন, সেই মাটির কাছ থেকে সেই সন্তানটির বিষয় জানতে চাইলেন। তো সেই মাটি সেই সন্তানের বিষয় এক এক করে জানালেন। ঠাকুরও শুনে শুনে কাঁদছিলেন। একটার পর একটা ঘটনা ঠাকুর কিন্তু সেই মাটির কাছ থেকে জানতে চাইলেন তার ছেলের বিষয়। এবং শেষে বললেন, তোর এত সুন্দর ছেলে, তুই ভুলে যাবি কেন ওকে? যখনই তোর মনে পড়বে, যখনই তোর মনে আসবে, তোকে ওকে মনে করবি, ওর একটি ছোট্ট ফটো তোর বাড়িতে রাখবি। এইভাবে কিন্তু ঠাকুর সেই মাটিকে বুঝালেন। আমরা কিন্তু আজকে যদি ভেবে দেখি যে ঠাকুর যে এইভাবে বুঝালেন, এইটার পিছনে কিন্তু বিরাট বড় একটি সাইকোলজি আছে। ঠাকুরই কিন্তু একমাত্র সবচেয়ে বড় সাইকোলজিস্ট। আজকে কিন্তু আমরা কখনো ভাবতে পারি না যে আমরা যদি কোনো ধর্মগুরুর কাছে যাই, সকলেই কিন্তু বলে যে ভুলে যাও, কিন্তু এইভাবে যে ঠাকুর কাউকে বুঝান, এটা কিন্তু ঠাকুরেরই বৈশিষ্ট্য। সেই জন্য সেই ঠাকুরকে কি করে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, মানুষের কাছে চালিয়ে দিতে পারি, সেই চেষ্টা কিন্তু আমাদেরকে রাখতে হবে। কেন্দ্র মন্দিরে থাকাকালীন আরেকটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরছি। আমি সেখানে 2010 সালে, দুটি বোন ছিল, ওরা লখনৌতে থাকতেন। তো ওর মার কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছিল, এই জন্য ট্রিটমেন্ট করানোর জন্য বেনারসে ওনার মাকে নিয়ে এসেছিলেন ওনারা। তো সেই এই কথা শুনে আমি কিন্তু ওদের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ছিল। তো এই কথাটি শুনে কিন্তু আমি বললাম, ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমি আসছি। আমি কিন্তু কিছু ঠাকুরের ফুল নিয়ে এবং ঠাকুরের কিছু প্রসাদ নিয়ে আমি ট্রেনে করে রওনা দিলাম সেই বেনারস। তো বেনারসে পৌঁছে সেখানে কিন্তু আমি যখন ওই দুটি বোনের কাছে গেলাম দেখা করতে সেই হসপিটালে, তখন দেখলাম যে ওনার মায়ের যে মাথা, এখান থেকে একটি পুরো চিরা দেওয়া, সে চাকু দিয়ে উনি নিজেই নিজের মাথায় ক্ষত করেছেন, যে টান দিয়ে এটা মাথাটাকে সে রক্তাক্ত করেছিলেন উনি। তো আমি ওনাকে সেই ঠাকুরের ফুল এবং প্রসাদ দিলাম, বললাম যে ফুলটাকে কিন্তু তুমি বালিশের নিচে রেখে দিও। তারপরে আমি সেইখানকার ঠাকুর বাড়িতে এলাম। সেইখানে একটি ঠাকুর বাড়ি আছে বেনারসে, আর সেই ঠাকুর বাড়িতে থাকতেন শ্রদ্ধেয় প্রণব রায়দা। উনি কিন্তু ঠাকুর দেখা লোক এবং ঠাকুরের সঙ্গ করেছিলেন। ঠাকুর শেষ জীবনে ওনাকে বলেছিলেন
হাউজারম্যানদা এবং স্পেন্সারদার বিষয় যে ওদের দেখিস। তো ওনার কাছে এসে আমি সেখানে থাকার নিবেদন জানাই, কিন্তু উনি বললেন যে এখানে থাকা যাবে না, এখানে আগে কিন্তু একটি ঘটনা হয়েছে, আমরা থাকতে দিয়েছিলাম, সেখানে চুরি হয়েছে, সেই জন্য এখন এখানে আমরা থাকতে দিচ্ছি না। কিন্তু আমি সেই প্রভাকদার মাধ্যমে যে যে নয়ডা সৎসঙ্গ কেন্দ্রতে আমার সাথে থাকতেন, ওনার মাধ্যমে অন্য গুরু ভাইদের সাথে যোগাযোগ করে সেখানকার একটি ব্যাংক ম্যানেজার, ওনার নাম ছিল DRB রায়, তো ওনার মাধ্যমে একটি সেখানে জয়েন্ট ধর্মশালাতে আমাকে থাকার ব্যবস্থা করে দেয়, খুব সুন্দর সেখানে। তো সেখানে আমি ছিলাম। আর প্রণবদাকে আমি বলেছিলাম যে দুটি মেয়েকে আমি কালকে নিয়ে আসবো, ওরা কিন্তু দীক্ষা নেবে। তো পরের দিনকে আমি সেই দুটি বোনকে কিন্তু আমি ওনার কাছে নিয়ে এলাম, ওনার দীক্ষা হলো ওনাদের সেই দুটি বোনের। এবং দীক্ষার পর সেই প্রণবদা আমাকে বললেন যে দেখো, সবাই তো বলে নিয়ে আসবো কিন্তু আনে না কেউ, তুমি কিন্তু নিয়ে এলে, খুব ভালো কাজ করলে। আর সেই দিন ছিল দীক্ষা দিবস। আজ থেকে 15 বছর আগে দীক্ষা দিবস শুরু হয়েছিল। প্রতি 3 মাসে কিন্তু সেই দীক্ষা দিবসের জন্য প্রত্যেকটি কেন্দ্রতে, প্রত্যেকটি মন্দিরে আমরা চেষ্টা করতাম যে কি করে মানুষের আরো বেশি করে দীক্ষা হয়। আমার কাছে কিন্তু সেই দিন ফোন এলো, তখন দুপুর 3টে বাজে, যে নয়ডা সৎসঙ্গ কেন্দ্রতে একটিও দীক্ষা হয়নি। তো তোমার কি কেউ এরকম আছে যাদেরকে তুমি যাজন করো, যারা দীক্ষা নিবে এই সময়? আমি কিন্তু সেই সঞ্জয় দাকে, সেখানে ছিলেন সঞ্জয় দা, সঞ্জয় নায়ক, তো ওনাকে বললাম যে সঞ্জয় দা, আমি কিন্তু বাজার করতে গিয়ে একটি আলুওয়ালা, উনি আলু বিক্রি করেন, ওনার সাথে কিন্তু আমার পরিচয় হয়েছিল, আমি কিন্তু ওনাকে মাঝে মাঝে যাজন করি। এবং একটি সময় যখন আমাদের উৎসব হয়েছিল, তখন কিন্তু উনি 5 কিলো আলু আমাকে দিয়েছিল, 1 পয়সা নেয়নি। তো ওনার কথা আমি বলি, ওনার ফোন নাম্বার দিই। সঞ্জয় দা গিয়ে সেই আলুওয়ালার সাথে তখন যোগাযোগ করেন এবং ওনাদেরকে কেন্দ্রতে নিয়ে এসে উনি, ওনার স্ত্রী এবং ওনার ছেলে, 3জনের দীক্ষা হয়। তো এইভাবে সেই দীক্ষা দিবসে আমি যাজন করে 5জনকে আমি দীক্ষা দিয়েছিলাম। পরবর্তীতে যখন আমি নয়ডা কেন্দ্রতে ফিরে আসি, তখন সেখানকার একজন কর্মী সুজয় কুমার দাস আমাকে খুব প্রশংসা করলেন যে দেখো, আজকে তো দীক্ষা হচ্ছিল না, কিন্তু তুমি যে দীক্ষাটি করালে, ঠাকুরই কিন্তু তোমার মাধ্যম দিয়ে এটি করিয়েছে। তো এটি ছিল আরেকটি দৃষ্টান্ত। এইভাবেই কিন্তু আমি সেখানে কেন্দ্র মন্দিরে থাকতাম এবং সেখানে মানুষদের সব দুঃখ কষ্ট কিন্তু সেখানে যাজনের মাধ্যম দিয়ে কিন্তু আমি শুনতাম। আর এইভাবেই কিন্তু সেই সময় একটি বছর আমি সেখানে কাটিয়েছি। আর সেই সুযোগটা কিন্তু আমার জীবনের খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস। তো এই প্রসঙ্গে আরেকটি ঘটনা তুলে ধরছি, এটি একটু হাস্যকর আপনাদের মনে হতে পারে। যে একটি সময় আমার অফিসের চাপ খুব বেড়ে গেল, সেইখানে আমাকে অফিসে 14 ঘন্টা কাজ করতে লাগতো, কখনো 14 ঘন্টা, 15 ঘন্টা এইভাবে। আর আমি যখন অফিস থেকে ফিরতাম সেই কেন্দ্র মন্দিরে, আমার আর কোনো কাজ করার এনার্জি থাকতো না। তো কিছুদিন যাওয়ার পর আমাকে কিন্তু ওরা বলতো যে, সবারই কাজ থাকতো, আমাকে বলতো যে যাও ডালমা বানিয়ে দাও, তো এইভাবে রান্না করো। আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে যে যাই বলুক, আমি কিন্তু সবকিছু করব। আমি ভাবতাম যে ঠাকুরই কিন্তু ওনাদের মুখ দিয়ে আমাকে বলাচ্ছেন। তো সেইভাবে আমি কিন্তু সেই রান্না করতাম, কিন্তু যেহেতু শরীরে এনার্জি থাকতো না, সেই ডালমাটিও সেভাবে ঠিক মতো আমি বানাতে পারতাম না। তো একদিন আমি ডালমা বানিয়েছি, তো সেই ডালমায় ঝোল ঝোল, খুব জল জল করে, বেশি করে ঝোল, কিন্তু খুব একটি সেই খুব একটি ভালো হয়নি। তো আমরা যখন সেখানে খেতে বসলাম,
তো সঞ্জয় দাস সেখানে পরিবেশন করছিলেন, উনি কিন্তু এই কমপ্লেন করলেন যে সুজয় দা এটা কিভাবে বানিয়েছো। তো আমাকে বাটি ভরে কিন্তু সেই আমাকে বাটিটা উঁচু করলাম ডালমা নেওয়ার জন্য, আমাকে কিন্তু সেই বাটিটা ভরে ডালমাটা ঢেলে দিল একদম কি বাটি মানে একদম উপর অব্দি। আমি কিন্তু মানা করছিলাম, শুনছিল না। এবং আমি রেগে গিয়ে বাটিটাকে নিচে ঠাস করে রাখলাম। আর যে ঠাস করে রাখাতে সে বাটির দিকে ডালমার একটি অংশ ছিটকে গিয়ে সে পাশে আমার ঠাকুরমশাই বসেছিলেন, ওনার চোখে গিয়ে পড়লো। তো এটিতে প্রভাকর দা এই দৃশ্য দেখে সঞ্জয় দাকে বললেন, সঞ্জয় দা তুমি কেন সুজয় দাকে এভাবে উত্তপ্ত করতেছো, কেন তুমি এইভাবে এসে করলে। আমি কিন্তু মনে কিন্তু আঘাত লাগলো যে ঠাকুরমশাই চোখে গিয়ে সেই ডালমাটি পড়লো এক বিন্দু। আর ঠাকুরমশাই চোখে ধরে বলছে না কিছু হবে না, কিছু হবে না সেইভাবে। তো আমার মনে কিন্তু দুঃখ লাগলো, কিন্তু আমি কিছু প্রতিক্রিয়া দিই নাই সেই সময়। আর আমার শরীরে সেই এনার্জিও ছিল না। ঠাকুরের একটি কথা আছে যে মৌখিক মৌখিক অনুতাপ নয়, বরঞ্চ সে প্রকৃত অনুতাপ আসার অন্তরায়। আমি তখন কি করলাম যে কিছুদিন বাদে সেই ঠাকুরমশাইকে আমি ধুতি, তারপর জামার কাপড়, গেঞ্জি এনে আমি কিন্তু দিতে চাইলাম। শনিবার দিন ছিল, সেই দিন সম্ভবত শনিবার। আর সেই মন্দিরে কিন্তু আমি আর ঠাকুরমশাই ছিলাম, আর কেউ ছিল না। তো সেই ঠাকুরমশাই সমবয়সী প্রায়। তো উনি কিন্তু আমাকে বললেন যে না এসব কি হচ্ছে, যে বন্ধুত্বর মধ্যে এসব চলে না, এসব কিন্তু হবে না। তো আমি তাও জোর করে কিন্তু ওনাকে গেঞ্জি আর সম্ভবত সেই ধুতি বা একটা জিনিস দিলাম আমি। তো এইভাবেই কিন্তু আমরা থাকতাম। আর সেখানে থাকাকালীন কিন্তু অনেক কিছু আমি শিখতে পারি মানুষের কাছ থেকে। আরেকটি উদাহরণ দিচ্ছি, সেই কেন্দ্রতে থাকা দরুন আমি যখন সেই সকালবেলা অফিসে বেরিয়ে যাব, তখন সেই আনন্দবাজার ভোগ গ্রহণ করব। আর ঠাকুরমশাইয়ের একটি অভ্যাস ছিল যে উনি সকালবেলা হাঁটতে যাবে। আর সেই সময় কেন্দ্রতে দুজন গুরু ভাই এলেন। আর সেই একজন গুরু ভাই, তাকে আমি চিনি, সে আসতেন প্রায়। তার সাথে একটি বন্ধু এলেন। আর আমি অফিসের জন্য তৈরি হচ্ছি, আমার প্যান্ট কিন্তু সেখানে ঝোলানো ছিল। সেইখানে আমি যখন সেই আনন্দবাজার ভোগ গ্রহণ করে রান্নাঘর থেকে আমি খেয়ে উঠে উঠে এসে দেখি যে ওই দুই গুরু গুরু ভাই ওরা বেরিয়ে গেলেন। আর পরবর্তীতে আমি দেখি যে প্যান্টের মধ্যে আমার সেই পার্সটি আর নেই। তো এটা ভেবে কিন্তু আমি অনেক চিন্তিত হলাম। অফিস থেকে আসার পর আমি সেই গুরু ভাইকে আমি ফোন করলাম, জিজ্ঞাসা করলাম যে আপনার সাথে যে বন্ধুটি এসছে উনি কি এইভাবে কি ভুলবশত কি এটা নিয়েছে কি। তো এটা শুনে কিন্তু উনি খুব উত্তপ্ত হয়ে গেল যে তুমি এইভাবে কি করে বলতে পারো। যাই হোক, সেই ব্যাপারটি গেল। পরবর্তীতে সৎসঙ্গের সময় যখন শুক্রবারে সৎসঙ্গ হলো, সৎসঙ্গের পরে এই ব্যাপারটি আমি সদ্য সুজয় দাস ওনাকে ওনাকে জানালাম। রাস্তায় যখন হাঁটতে বেরিয়েছিলাম, তখন আমি ওনাকে বললাম যে একটি ব্যাপার আছে, আপনাকে কিছু বলতে চাই। তো এই ঘটনাটি আমি ওনাকে জানালাম। তো সুজয় দা, ওনার কিন্তু উনি খুব যাজন মুখর মানুষ। আর ওনার ভিতরে কিন্তু প্রজ্ঞা আছে। উনি কিন্তু ঠাকুরের কথা খুব সুন্দর বলতে পারেন এবং ঠাকুরের বিধান কিন্তু খুব সুন্দরভাবে জানেন। উনি আমাকে বুঝালেন যে দেখো, তুমি যে পার্সটিকে এভাবে রেখেছো, পার্সটি যে চুরি হলো, এটাতে কিন্তু তোমার দোষ। তোমার জন্য কিন্তু একজনের চৌর্য প্রবৃত্তি বৃদ্ধি পেল, তোমার জন্যই কিন্তু একজন চুরি করলো। উনি কিন্তু আমার তরফ হয়ে কথা বলেননি, উনি কিন্তু আমাকে বাস্তবটি দেখিয়ে দিলেন। আর সেটাই বাস্তব। তো এইভাবে কিন্তু এইভাবে কেন্দ্র মন্দিরে থাকার দরুন আমি কিন্তু অনেক কিছু শিক্ষা গ্রহণ করি সেইখানে। মানুষের সাথে কথা বলে এইভাবে অনেক কিছু শিখি সেখানে। আমি রান্না করা শুরু থেকে সেখানে সমস্ত কিছু কাজ করা সে মন্দিরে, সেগুলো কিন্তু আমি শিখতে পাই। আর আমি মনে করি যে সেটি আমার জীবনের একটি খারাপ সময় চলছিল, ঠাকুর কিন্তু আমাকে সেই কেন্দ্র মন্দিরে রেখে সেখানে কিন্তু আমার সেই
খারাপ সময়টিকে কিভাবে কাটিয়ে দিলেন, এটাই কিন্তু একটি ঠাকুরের আমার জীবনের উপর একটি কৃপা। আর সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি। মা, আমার সময় কতটুকু আছে মা আজ? জয় গুরু, আমার সময় আছে কি? হ্যাঁ দাদা, আপনি বলেন 40-41 পর্যন্ত, তো একটু ইয়ার জন্য ছেড়ে দেন, ধোনির জন্য ছেড়ে দেন 2 মিনিট, বাকি আপনি বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ঠাকুরের আইডিওলজি নিয়ে কিছু কথা বলি। এই যে ধ্যানটা কি জিনিস, এই যে আমরা যে বলি ধ্যান, তো ঠাকুর কি বললেন? ঠাকুর বললেন, ঠাকুরের কিন্তু সেই চলার সাথীতে একটি বাণী আছে, ধ্যান করা আর কিছুই নয়, মানুষ যেমন করে তার প্রিয়কে চিন্তা করে উদ্বুদ্ধ ও উল্লসিত হয়। অর্থাৎ যাহাকে ধ্যান করিতে হবে, তাহাকে যেমন দেখা যায়, তাহাতে যাহা যাহা আছে, যাহা যাহা লইয়া তিনি তার চলা বলা ভাবভঙ্গি সহকারে ভাবা চিন্তা ও মানসিক আলোচনা করিয়া বোধ অর্থ ও উপায় উপনীত হইয়া তাহাতে উদ্বুদ্ধ উচ্ছল ও আপ্রাণ হইয়া তাহাকে সার্থক করিতে উন্মুখ ও উদ্যম হওয়া। আবার কাহারও প্রতি এরূপ ভাবা চিন্তা ও করার ক্রমাগতি তাহাকে যে চিন্তা করে তাহার প্রিয় করিয়া তোলে। আর এমন করিয়াই ধেয় বা প্রিয় যখন তোমাতে কেবল হইয়া উঠিবে, তখন তুমিও তাহাতে কেবল হইয়া সমাহিত হইবে। আর এই সমাহিত ভাবই সমাধিকে আমন্ত্রণ করিবে। আবার ইহাতেই মস্তিষ্কে সহজ বোধ ও মনে সহজ ভাবের অভ্যুত্থান হইবে। চলার সাথী, বাণী সংখ্যা 95। তো এইখানে কিন্তু আমরা যে ভাবি ধ্যান করতে হয় আজ্ঞা চক্রে, ধ্যান করতে হয় সেই চক্রপটতে, কিন্তু ঠাকুর কিন্তু ধ্যানের বাস্তব মানেটাই কিন্তু এখানে বলে দিলেন। এখানে কিন্তু গীতার সাথে একটি সামঞ্জস্য আছে। গীতাতে বলা আছে যে ভগবানকে ভালোবাসতে হয় কি করে? ভগবানের রূপের চিন্তা করে, তাকে যেমন দেখতে যেমন লাগে, সে কিভাবে খায়, সে কিভাবে চলে, এইসবের চিন্তা করেই কিন্তু ঈশ্বরকে, ভগবানকে কিন্তু বা সদ্গুরুকে ভালোবাসতে হয়। ঠাকুরও কিন্তু একই কথা বললেন। এবং ধ্যান করলে উপলব্ধি কি হয় আমাদের? ধ্যান করলে উপলব্ধি হয় সহজ বোধ ও সহজ ভাব। সহজ বোধটা কি জিনিস? সহজ বোধ হচ্ছে কমন সেন্স, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে কিভাবে চলতে হবে, সেটাই হচ্ছে সহজ বোধ। আর সহজ ভাব কি? ভাব মানে হচ্ছে হয়ে ওঠার আকুতি। এই যে সত্যানুসরণে আছে, ভাবমুখী থাকতে চেষ্টা করো, পতিত হবে না, অগ্রসর হতে থাকবে। ভাব যত পাতলা, নিষ্ঠাও তত পাতলা, বিশ্বাসও তত পাতলা, নিষ্ঠাও তত কম। ভাবে এই বিশ্বাসের প্রতিষ্ঠা, যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। তো এইভাবে কিন্তু ভাবের কথা সত্য অনুসরণে কিন্তু বিভিন্ন জায়গায় বলা আছে। তো প্রথমে কিন্তু সেই ভক্তি আসে না, প্রথমে আছে ভাব। আর এই ভাবমুখী থাকারই প্রচেষ্টা, সেটাকে কিন্তু ধ্যান বলে। আর ধ্যান মানে হচ্ছে ইষ্টকে জানা। আর ইষ্টকে জানা যায় কি করে? ইষ্টকে জানা যায় তার প্রতি আলোচনা করলে, তার বিষয় পড়লে। উনি যে গ্রন্থগুলো লিখে গেলেন সেগুলো যখন আমরা পড়ি, সেগুলো যখন আমরা অনুধাবন করি, তখন আমাদেরকে মনে হয় যে সেই জায়গায় কিন্তু আমরা উপস্থিত আছে, এই অনুভবটি আপনি দেখবেন। আর সেখান থেকে কিন্তু সেই ভাবটি আসে। আর এটাকেই কিন্তু ধ্যান বলে। ধ্যানের কিন্তু একটি ফিজিক্যাল প্রসেস আছে, কিন্তু সেটি প্রসেসটি গুরুত্বপূর্ণ নয়, সেটি হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি জিনিস হচ্ছে ইষ্টের প্রতি টান। আর আমরা যে বলি সাধনায় যে বিভিন্ন আমরা আমরা কিন্তু শুনতে পাই যে কিশোরী মোহন, অনন্ত মহারাজ দাদা, ওনারা কিন্তু সাধনায় অনেক অগ্রসর হয়ে গিয়েছিলেন, অনেক কিছু লাভ করেছিলেন, এমনকি মানুষকেও কিন্তু বাঁচিয়ে তুলতে পারতেন। এবং অনন্ত মহারাজ সেই ত্রিকুটি ভেদ করে ধ্যানের মাধ্যমে দয়াল ধামে গিয়ে ঠাকুরের দর্শন করেছিলেন।
আর পরবর্তীতে মানুষ ভিড় ভিড় হয়ে ওনার চারিপাশে বসে এই গল্পটি কিন্তু শুনতেন। ঠাকুরের কাছে মানুষ খুব একটি বসতেন না যখন উনি এই গল্পগুলি বলতেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই যে কিশোরী মোহন, অনন্ত মহারাজ এরা কিন্তু এক প্রকারে কিন্তু অকাল মৃত্যুর কবরে পড়ল। আর ওনার মৃত্যুর পরের থেকেই কিন্তু ঠাকুর কিন্তু ভেঙে পড়লেন। আর ওনাদের মৃত্যুর পরের থেকেই কিন্তু ঠাকুর 1939 সাল থেকে বাণী দেওয়া বলা এগুলো শুরু করেন। ঠাকুর কিন্তু এর আগে অব্দি কিন্তু খুব কর্মঠ ছিলেন, কিন্তু তখন থেকে ঠাকুরের একটি স্ট্রোক হয়। ঠাকুর শরীরের দিক দিয়ে অল্প অপারগ হয়ে গিয়েছিলেন। আর 1939 সাল থেকে ঠাকুর কিন্তু সেই বলা শুরু করে। ঠাকুরের জীবনের অনেকগুলো স্টেজ আছে। ছোটবেলায় যখন উনি স্কুলে যেতেন, যখন ওনার 9-10 বছর বয়স, স্কুল মাস্টার মশাই মৈত্রদা শিখাচ্ছেন, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান। অন্যের সাথে তেমনই ব্যবহার করো যেমন তুমি নিজের সাথে চাও। ঠাকুর কিন্তু এটি দেখে ঠাকুর দাঁড়িয়ে বললেন, মাস্টার মশাই আমার মনে হয় আপনি যেটা বলছেন সেটি ভুল। তো মাস্টার মশাই প্রশ্ন করলেন, ঠাকুর বুঝালেন, দেখেন মাস্টার মশাই, পৃথিবীর সৃষ্টির সব বস্তুই আলাদা। আমরা যদি সবাইকে একইভাবে কিন্তু বোঝাতে চেষ্টা করলেই সবাইকে বোঝানো যায় না। ঠাকুর কিন্তু এই যে সব চিন্তাগুলো ঠাকুরের মাথায় আসলো, যে ঠাকুর মার কাছে মার খেতেন, ঠাকুর হেমদার কাছে মার খেতেন কেন সেভাবে, তো যখন এগুলো চিন্তা করলেন ঠাকুর বুঝতে পারলেন সবাইকে একভাবে আমি ব্যবহার করছি, এটা ভুল। তখন মাস্টার মশাই বললেন, ঠিক আছে চলো তোমার পরীক্ষা নেওয়া হোক, আবার শুরুর থেকে পরীক্ষা নেওয়া হোক, তোমাকে ছোট সেই এলকেজির থেকে পরীক্ষা নেওয়া হোক, তোমাকে এই ক্লাসে কে বসতে দিল তোমাকে। তো মাস্টার মশাই খুব সহজ প্রশ্ন করলেন, বলো ঠিক আছে শুরুর থেকে প্রশ্ন করা হবে, 1 আর 1 কত হয়? ঠাকুরের মাথায় ঘুরতে লাগলো যে এখনই তো আমি সেই বাস্তবটিকে জানতে পারলাম, পৃথিবীর যে কোনো দুটি বস্তু এক হয় না। আর আমরা কিন্তু যোগ করতে পারি তখনই যখন দুটি বস্তু এক হয়। একটি কলা আর একটি আপেলকে কখনো যোগ করা যায় না। একটি কলা আর আরেকটি কলা মিলে দুটি কলা হয়। পৃথিবীর কোনো বস্তুই যদি এক নয় তাহলে যোগ কি করে সম্ভব? সেই 1 আর 1 কখনো 2 হবে না। তো ঠাকুর সেই জন্য বললেন 1 আর 1 2 1। এটি শুনে কিন্তু মাস্টার মশাই ঠাকুরের মাথার উপরে প্রহার করলেন, আর ঠাকুর কিন্তু অল্প সময়ের জন্য মূর্ছিত হয়ে গেলেন। আর সেই মৈত্য মাস্টার মশাই এটি দেখে ভয়তে কিন্তু উনি ক্লাস ছেড়ে পালিয়ে গেলেন। পরবর্তীতে দিলীপ আর ওনার বন্ধু, ঠাকুরের সমস্ত বন্ধুগণ এসে ঠাকুরকে নাড়া দিল, ঠাকুর আবার উঠে বসলো। তো এই সুন্দর গল্প কিন্তু আপনি ওশেন ইন এ টি কাপ, সেই আমার ওয়েবসাইটে কিন্তু সেই গল্পটি আপনি পাবেন। তো ঠাকুর যখন এটি বুঝলে যে ডু আনটু আদার্স অ্যাজ ইউ উইশ টু বি ডান, এই কথাটি ভুল, কিন্তু পরবর্তীতে কিন্তু সত্যানুসরণে কিন্তু আমরা সেই কথাটি পাই। তো এইভাবে পরিবর্তনটি হলো কেন? তো এই জিনিসগুলো বুঝতে হলে আমাদেরকে সেই ঠাকুরের জীবনী ছোট থেকে বুঝতে হবে, যে ঠাকুর কি করে আস্তে আস্তে বেড়ে উঠলো। ওনার একটি ধারণা ছিল, সেই ধারণাটা আরো বৃদ্ধি পেল পরবর্তীতে গিয়ে যখন ওনার অনুভূতি হলো। ঠিক সেইভাবে ঠাকুর কিন্তু যখন হোমিওপ্যাথি শুরু করেন, প্রথমের দিকে কিন্তু উনি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতেন এবং এবং দেখতেন যে সেই রোগীগুলো সুস্থ হয়েও পরবর্তীতে আবার সেই রোগেই রোগাগ্রস্ত হয়ে আবার ঠাকুরের কাছে আসছেন। ঠাকুর তখন বুঝতে পেলেন যে এই রোগগুলো শুধু শারীরিক নয়, এগুলো এগুলো কিন্তু মানসিক। সেই জন্য মানসিক ট্রিটমেন্ট করার জন্য হোমিওপ্যাথির সাথে সাথে উনি কিন্তু কীর্তন মুভমেন্ট শুরু করলেন। হোমিওপ্যাথি থেকে তখন একটু বিরাম দিলেন, কীর্তন মুভমেন্ট শুরু হলো। পরবর্তীতে কীর্তন মুভমেন্টে যখন মেতে গেল, সেই গ্রাম গ্রাম প্রত্যেকটি গ্রামে কীর্তন হতো এবং কীর্তন পার্টিরা নিজেদের মধ্যে কম্পিটিশন করত। যখন সব গ্রাম এভাবে কীর্তনে মেতে গেল, হঠাৎ ঠাকুর একটি সময় কীর্তন মুভমেন্টটা বন্ধ করে দিলেন। কীর্তন মুভমেন্ট বন্ধ করলেন কেন? তার পরবর্তীতে ঠাকুর কি করলেন? ঠাকুর শুরু করলেন লেবার ফর লাভ মুভমেন্ট। অর্থাৎ মানুষের বাড়ি বাড়ি গিয়ে যখন ঠাকুর দেখলেন যে কীর্তনে মানুষ মেতে উঠছে, কিন্তু সত্যজনের কথা আছে যে বিশ্বাসে বিস্তারে অস্তিত্ব হারাও কিন্তু নিভে যেও না। মানুষগুলো কিন্তু এইভাবে নিভে যাচ্ছে, আর ওদের অন্যদিকে কোনো চিন্তা থাকছে না। সেই জন্য ঠাকুর শুরু করলেন লেবার ফর লাভ মুভমেন্ট। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেখানে কোনো কারো দরজা ভাঙা আছে, কারো ছাদ থেকে ফুটো হয়ে জল পড়ছে, এগুলো কিন্তু সারিয়ে দিতেন। ঠাকুর কিন্তু একটি টিম নিয়ে এইভাবে কিন্তু গ্রামের বাড়ি বাড়িতে যেতেন। সেটি হলো লেবার ফর লাভ মুভমেন্ট। এইভাবেই কিন্তু ঠাকুর আস্তে আস্তে বেড়ে চলেছিলেন।
তো এই গল্পর শেষ নেই, পরবর্তীতে সুযোগ হলে ঠাকুরের জীবনীর যে অনেক অধ্যায় আছে যেগুলো সাধারণ মানুষ হয়তো কখনো ভেবে দেখে না, সেগুলো অল্প অল্প করে যেগুলো আমি অনুধাবন করেছি সেগুলো আপনাদের কাছে রাখার চেষ্টা করব। আজকে আমি এইখানেই সবার মঙ্গল কামনা জানিয়ে সকলকে আমি জয়গুরু দিচ্ছি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আমার অশেষ শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুজয় অধিকারী দাদা, সফটওয়্যার